এটা আপনি কি করলেন? আমার এত সুন্দর নখগুলো এইভাবে কেটে দিলেন? নেল কাটারও রাখেন আপনি নিজের কাছে? আমার কাছে আমার গাড়িতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিস আছে, দেখবি? সুপ্রিয়া প্রতিটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। বিউটির কাদো কাদো ফেস দেখে সুপ্রিয়া দম ফাটা হাসি হাসলো। আপনি জানেন আপনি কতটা খারাপ? জানি। তারপর? রাক্ষস আর আর জম্বু রক্ত খেকো। নখ কার বড়? আমার না তোর। দাঁত তোর বড়, আমার না। এই দেখ, আমার দাঁত একদম সুন্দর পারফেক্ট সাইজের। তোর দাঁত কোদালের মতো লম্বা লম্বা। ডাকিনীদের হয় এমন দাঁত, সাতচন্নিদের হয় নখ বড় হয়। আপনি আমাকে শাকচুন্নি বলেন? রাগী কণ্ঠে বলল বিউটি। সুপ্রিয় মুচকে মুচকে হেসে বলল, শুধু তাই বলিনি, ডাকিনীও বলেছি। ডাকিনীদের দাঁত বড় বড় হয়। আপনি আমার নখ কেটেছেন তো কি? আমি আপনাকে খামচি দিতে পারলেও কামড় তো দিতেই পারি, কি পারি না? যেহেতু দাঁত বড়, দাঁতখানা ভালোভাবেই বসানো যাবে ঘাড়ে, বুকে, মুখে, গালে, ঠোঁটে। সুপ্রিয় শিউরে ওঠে বিউটির কথা শুনে। এই মেয়েটা মাঝে মধ্যে এমন বেফাস বাক্য বলে ফেলে, নিজেই বুঝে না। বিউটি তাকিয়ে দেখলো সুপ্রিয়র মুখবয়ব গম্ভীর শীতল। সে বোঝার চেষ্টা করলো সুপ্রিয়র মনে কী চলছে। সে যা বুঝলো তা সঠিক কিনা বুঝতে আরও একটু বাজিয়ে দেখতে চাইল। বলল, নাকি ঠোঁটে কামড়ে দেওয়ার জন্য দাঁত ভেঙে দেবেন ভাবছি? আমি লাভ বাইট বেশি দিব বিবাহের পর। সুপ্রিয় গাড়ির ব্রেক কষলো জোরে সোরে। বিউটি হকচকে উঠল। সুপ্রিয় হুট করে বিউটির দুই কাঁধ চেপে ধরল। বিউটি আচমকা এমন আক্রমণে কাট কাট হয়ে বসে রইল। মুখ দিয়ে টু শব্দটিও বের করলো না। বুঝলো সুপ্রিয় ভাই নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে। সুপ্রিয় সাপের মতো হিস হিসিয়ে বলল, তোকে কতবার বলেছি আমাকে উস্কাবি না। আমি তোর কাছাকাছি আসলেই বেসামাল হয়ে পড়ি। তারপর আবার এমন লুচু মার্কা কথা। এখন তোকে আমার হাত থেকে কে বাঁচায় আমিও দেখি। বিউটি চোখ বন্ধ করেই বলল, সরি, আর বলবো না, মাফ করে দিন। সুপ্রিয় রহস্য করে হাসে, ফিচের গলায় বলল, ঠিক তো, তবে আজকে তোকে ছাড়তে ইচ্ছে করছে না। মাফ করব না আমি তোকে। সুপ্রিয় বিউটির দুই চিবুক চেপে ধরল। বিউটি কেঁপে উঠে একটু পেছানোর চেষ্টা করলো, কিন্তু গাড়িতে অবশিষ্ট জায়গাই নেই যে পিছিয়ে যাবে। একদম চেপে গেল বিউটি। আচমকা সে গাড়ির দরজা খুলে নিচে পড়ে গেল। হো হো করে হেসে উঠল সুপ্রিয়। বিউটি চোখ খুলে কোমরে হাত বুলাতে বুলাতে ওঠার চেষ্টা করলো। আশ্চর্য, এটা কি হলো? অনেকদিন পর আশ্চর্য কথা শুনলাম তোর মুখ থেকে। এইটা তোর শাস্তি, আমাকে উস্কানোর ছোট একটা শাস্তি। গাড়ি থেকে আমি পড়লাম কিভাবে? গাড়ির দরজার লক খুলে দিয়েছি। বিউটি ভ্যা ভ্যা করে কান্না করে দিল। বলল, আমার কোমরটা বুঝি গেল রে। হয়েছে তোর নাটক। 1.5 ইঞ্চি উঁচু থেকে পড়লে কারোর কোমর ভেঙে যায় না। ওঠ। আশ্চর্য, আমি ব্যথা পেলাম যে? ব্যথা দিয়েই তো ফেললাম। বিউটি উঠতে চেয়েও পারল না। সুপ্রিয় বিউটির দিকে হাত বাড়িয়ে দিল। বিউটি গোমড়া মুখে তার হাত ধরে গাড়িতে উঠে বসলো। তৎমধ্যেই সুপ্রিয়র ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে দেখলো মঞ্জু কল করেছে। বিউটির সামনে ফোন ধরবে কি ধরবে না এই নিয়ে মনে একটা শঙ্কা কাজ করছে। এসব ভাবতে ভাবতেই কল কেটে গেল। বিউটি বলল, কার ফোন ছিল? মঞ্জুর। কেটে গেল তো, ধরলেন না? ধরবো পরে, আগে তোকে নামিয়ে দিই। আচ্ছা। বিউটি আর কোনো প্রশ্ন করলো না। সুপ্রিয় বিউটিকে ওর বাড়িতে নামিয়ে দিয়ে মঞ্জুকে কল দিল। মঞ্জু রিসিভ করেই বলল, হ্যালো ভাই। হ্যাঁ বললো। এই চেয়ারম্যানকে নিয়ে কিছু ভাবলেন? বেটা এত তেয়াদর, মুখ থেকে একটা কথাও বের করছে না। শুয়োরের বাচ্চাটাকে ইচ্ছে করছে জানে শেষ করে দিই। ওর পেট থেকে সব কথা বের করতে হবে যেভাবেই হোক, তবে ওর প্রাণ নেওয়া যাবে না। এক কাজ করো, ওকে দিয়ে একটা চিঠি লেখাও। অতঃপর সেই চিঠি মুসা চেয়ারম্যানের বাড়িতে যথাযথ সময় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। নিশ্চয়ই বুঝতে পেরেছ কি লিখতে হবে? হ্যাঁ ভাই, ওর বাসায় যেন চিন্তা না করে, তার উপর বেশ করে চিঠিটা লিখিয়ে নিতে হবে, যেন চেয়ারম্যানের কিছু হলেও পরবর্তী তার দায় কোনোভাবেই আমাদের উপর না বর্তায়। চেয়ারম্যানের উপর অনেক অত্যাচার করার পরেও কোনোভাবেই মুখ খুলছে না চেয়ারম্যান।
কেন চেয়ারম্যান তাদের উপর আক্রমণের চেষ্টা করেছে সেটা এখনও পরিষ্কার না। সিজানের বিষয়টা এবারে ক্লিয়ার করার পালা। ওকে রাখা যাবে না আর ডেরায়। ভাই কিছু বলছেন না কেন? হ্যালো ভাই, আপনি লাইনে আছেন? হ্যাঁ বলো। ওই বেটা সিজানের কি করব? আগের দুইটারে তো ছেড়েই দিয়েছি। ওকে একটা হসপিটালে রাতের অন্ধকারে রেখে আসো, এমনভাবে রেখে আসো যেন কেউ বুঝতেই না পারে। ওর হাত আর মুখ তো ঝলসানো, ওর অবস্থা খুবই খারাপ। তো ওকে যে বাঁচিয়ে রাখছি এটাই ওর ভাগ্য। কোনো ঝামেলায় খামোখা জড়াতে চাইছি না, তাই ওকে ছাড়ছি। সামনে তোর ভাবির সঙ্গে আমার বিয়ে, এই মুহূর্তে কোনো ঝামেলায় করতে চাইছি না। ওকে ভাই। ভাই একটা কথা বলবো। বলো। আপনার বিয়েতে কি আমরা যাইতে পারবো না? পারবে না কেন? অবশ্যই তোমরা সবাই আসবে, একজনও বাদ পড়বে না। সুপ্রিয় বিয়ে বলে কথা। বিউটি বাসায় এসে কারোর সঙ্গে কোনো প্রকার কথা না বলে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিল। এক ঘুমে রাত 10টা। টি টেবিলের উপর বুম বুম করে ভাইব্রেট হচ্ছে ফোনটা। বিউটির ঘুম হালকা হলেও সে ফোন ধরল না। সোজা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। হাতে ফোন নিয়ে দেখলো সুপ্রিয় কল করেছিল। কল ব্যাক করবে তার মধ্যেই শাহনা বেগম এলেন। তার কথা ধাঁচ কিছুটা গম্ভীর শোনালো। শান্ত তবে ক্লেশ কণ্ঠে বললেন, সর্বক্ষণ কি আপনি ঘুমাবেন আর ফোনই গুতাবেন? খাওয়া দাওয়া সব বাদ? আসো জামু, এইভাবে কথা বলছো কেন? কিভাবে বললাম? নিজের মর্জি মতো চলাফেরা করেন, যা খুশি করে বেড়ান। কোথাও গেলে বলে যাওয়ার প্রয়োজন মনে করেন না। এসেও নিজের মতোই রুমে ঢুকে ঘুমিয়ে যান। আমরা যে এই বাড়িতে আছি সেটা তো ভুলেই বসেছেন। ভুলবেনই তো, আমরা এই বাড়ির ভাড়াটিয়া না। ভাড়াটিয়া কেন বলছি, আপনার মাইনে দিয়ে পোষা কাজের লোক। দাসীবাদী করে রেখেছেন আমাদের। 4টে রেঁধে বেড়ে দেব, খাবেন না? সেটাও মুখে তুলে দিতে হবে। আসেন মহারানী সাহেবা, 4টে গিলে উদ্ধার করেন। তা না হলে তো আবার আপনার জমিদার বাবা আসবেন আমাদের কথা শোনাতে। বিউটি বুঝলো তার মা বেশ রেগে গেছে। সে মাকে বুঝাতে চাইলো সে কোনো ভুল কাজ করছে না, কিন্তু শাহানা বেগম চেঁচামেচি শুরু করলেন। স্ত্রীর চিৎকার শুনে বাইরে এলেন হাসিম আলী। তার পরপরই সন্দীপ্তা আর লিমন এলো। কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? আমি তো চেঁচামেচি করি সারা জীবন। এই সংসারে ঘানি টানতে টানতে বুড়ো হয়ে গেলাম। তার বিনিময়ে এই সংসার থেকে আমি কি পেয়েছি? দুঃখ ছাড়া আর কিছু দিয়েছিস তোরা আমায়? আম্মু আব্বু তোমাকে আমাদের দিয়েছেন। বিউটি কথাটা বলে ফিক করে হেসে দিল। হাসিম আলীও ঠোঁট চেপে হাসলেন। শাহানা বেগমের সহ্য হলো না বিউটির মস্করা। দিলেন ঠাটিয়ে চর বসিয়ে। মুহূর্তের মধ্যেই পরিবেশ থমথম হয়ে গেল। বিউটি সপাটে এবার সবার মুখের উপর দরজা আটকে দিল। মুখ চেপে কান্না নিবারণের চেষ্টা করলো সে। এটা তুমি কি করলে শাহানা? একটা এত বড় মেয়েকে এভাবে মারলে? লজ্জা করলো না হাত ওঠাতে? আম্মু, তোমার থেকে এটা আশা করিনি। ওকে মেরে তুমি ভুল করলে। আমার বোনকে এভাবে মারতে পারো না তুমি। কথা শেষ করেই লিমন চলে গেল রুমে। সন্দীপ্তা বলার ভাষা হারিয়ে আটসাট হয়ে দাঁড়িয়ে রইল। পরিবেশটা যে এতটা গুমোট হবে তার ধারণাও ছিল না কারোরই। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আপনার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিন। ওকে আর আমার চোখে সহ্য হচ্ছে না। বিয়ে দিয়ে বিদায় করলেই আমার শান্তি। আপনার মেয়ে সংসার দেখা স্বাদ না জাগলেও আমার কি জাগে না? বয়স তো কম হলো না, কয়দিন পর মরেই যাব। নাতি নাতনির মুখ কি দেখতে ইচ্ছে করে না আমার? আমি ওর মা। ওর একটা সুন্দর সংসার কি মা হয়ে দেখতে চাইতে পারি না? বিয়ে দিন ওকে। চুপ করো শাহানা, বেশি কথা বলো না। ওর তো বিয়ে হবেই। আরও কবে? শান্ত হও, ঘরে আসো। আসো তো। সন্দীপদা এখানেই দাঁড়িয়েছিল। তার ভিতরটা মোচড় দিয়ে ওঠে। তাদের বিয়ের এত বছরেও তো একটা নাতি নাতনির মুখ দেখাতে পারেনি। আর যদি তার একটা সন্তান হতো তবে হয়তো এসব কথা বিউটিকে বলতো না তার শাশুড়ি মা। হ্যাঁ, তাকে কখনো এই বাড়ির কেউ বাচ্চা নিয়ে কিছু বলেনি, তবে প্রত্যেকটা মানুষের মনে তো এই নিয়ে আক্ষেপ রয়েছেই। হাসিম আলী লক্ষ্য করলেন সবার অলক্ষ্যে সন্দীপতা চোখের জল মুছছে। তিনি নিজের স্ত্রীকে সেটা ইশারায় বোঝালেন। শাহানা বেগম বুঝলেন, কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলেন। বুঝলে মা, আজ বোধ হয় তোমার শাশুড়ি আমাকে ঘরে জায়গা দেবে না। যা রেগে গেছে, এই বুড়ো বয়সে আমাকে বাইরে না রাত কাটাতে হয়। সন্দীপদা হেসে উঠল। হাসিম আলী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা জননী, তোমার চোখে অশ্রু যে শোভা পায় না। আমার ঘরের লক্ষ্মী। আমার মেয়েরা কাঁদলে কি এই বুড়ো বাবাটার ভালো লাগে?
যাও ঘরে যাও, দেখি তোমার শাশুড়ির মান ভাঙাতে পারে কিনা। সন্দীপদা আবারও হাসলো। এই মানুষগুলো প্রতিটি মুহূর্তে তার শক্তি হয়ে এসেছে এভাবেই। সন্দীপদা চলে গেল বিউটির জন্য খাবার আনতে। মেয়েটাকে না খাইয়ে তো রাখা যায় না। বিউটি রুমে ঢুকে নিজেকে নিয়ন্ত্রণ করলো। তারপর সুপ্রিয়কে কল করে রিসিভ হতেই বলল, সুপ্রিয়া ভাই, আমি এক্ষুনি আজ এই মুহূর্তে বিয়ে করতে চাই। আপনাকে পারবেন আসতে? বিয়ের 1 বছরের মধ্যে বাচ্চা কাচ্চা হলে আমার আব্বু আম্মুর হাতে ওকে তুলে দিব। বলুন, এক্ষুনি বিয়ে করবেন? অপর পাশে সুপ্রিয় তাজ্জবপনে হাঁ হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। এটা কি সত্যি বিউটি নাকি অন্য কেউ? ভূতে টুতে পেল না তো এই রাত বিরেতে? ভুলভাল বাক্য বলছে নাকি সে ভুল শুনছে? কি হলো বলুন, বিয়ে করবেন? না করলে বলুন, আমি এক্ষুনি বাসা থেকে বের হব, গিয়ে মিনহাজ স্যারকে বিয়ে করে নিব। মাথা খারাপ হয়ে গেছে তোর? শান্ত হ, আরেকবার এমন ভুলভাল বুদ্ধি খুন করে ফেলবো। সুপ্রিয়র হাতে ডায়েরি, দু চোখ জলজল করছে। বিউটিকে শান্ত করতেই সে এই রাতে লুকিয়ে বাড়িতে ঢুকেছে। ঠিক বিউটির রুমের বারান্দায় গিয়ে তাকে নানা রকমভাবে বুঝিয়েছে। বিউটি শান্ত হতেই মিনহাজের বাড়ি থেকে আনা ডায়েরির কথা মনে পড়ে। ডায়েরি নিয়ে সে বিউটির বাড়ি থেকে এসে সেদিন বিউটির আনা সেই খালের পাশে বসে পড়ল। তার অত্যন্ত মন খারাপ, আর সুখের সময় এই জায়গাতেই সে আসে। ডায়েরির প্রথম পাতা উল্টাতেই তার সমস্ত শরীর কেঁপে উঠল, ঠিক যেমনটা তার প্রথম পরীক্ষার সময় অনুভব হয়েছিল। দুরু দুরু কাঁপা কাঁপা হাতে সে ডায়েরি খুলতে চাইল, কিন্তু খুলতে সাহস পাচ্ছে না। কিন্তু সে খুলল। হতে পারে এটা তার সারা জীবনের সব সমাধানের কষ্টের ফল। কাকনের তাদের সঙ্গে থাকা থেকে শুরু করে অনেক কিছু লেখা। সুপ্রিয় প্রায় সব কিছুই পড়ল। সে ডায়েরির পাতা উল্টালো। তারিখ পৃষ্ঠা 2। এই সুপ্রিয় নামক ছেলেটা নাকি আমার ভাই। এই বাড়িতে আসতেই দেখলাম গায়ে সাদা গেঞ্জি পরে দৌড়াদৌড়ি করছে একটা বাচ্চা মেয়ের সঙ্গে। বাচ্চা মেয়েটির বয়স বোধহয় 7 থেকে 8 হবে। সুপ্রিয়কে দেখতেই গাটা খিনখিন করে উঠলো, আমার গা জ্বলে উঠলো। সে যখন আমাকে বুবু বলে ডাকলো, ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম মেয়েটির নাম বিউটি। তারিখ পৃষ্ঠা 6। বাবা দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ আমার সৎমা আমাকে একটা কাজ করতে দেন। আমাকে বলে শুধু তার পাশে বসে থাকতে, গল্প করতে বলে, কিন্তু মহিলাকে তো বলতে পারি না। এমনিতেও আমি এখানে কমলা খাটুনি খাটতে আসিনি, এখানে এসেছি বিশেষ কাজে, তোমাদের শেষ করতে। 2 বছর থেকে তিল তিল করে এই ক্ষোভ জমেছে তোমাদের প্রতি। আমি যে তাকে 2 চোখে সহ্য করতে পারি না, এটা বুঝতে দেই না। মহিলা আমাকে আদর করে কাছে ডাকলে আমার এত রাগ ওঠে কেন জানি না। ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে আমাকে নিজের হাতেই কামড়াতে হয়, চুল ছিঁড়তে হয়। তারপর স্বাভাবিক হয়েই তার সঙ্গে হেসে হেসে কথা বলি। অন্তরে বিষ, মুখে মধু চলতে আমার থেকে কেউ ভালো পারবে না। সময় এলে সব ক্ষোভের অবসান একসঙ্গে করে ফেলবো। মহিলার যত সব আদিক্ষেতা ভাল লাগে না, মোটর গরম হয়ে যায়। তারিখ পৃষ্ঠা 9। ইদানিং দেখি মুসলিম একটা লোক নোংরা চোখে আমাকে দেখে। আমার মাঞ্জা মার শরীরের দিকে লালসার দৃষ্টি, জীব যেন লকলক করতো। প্রথমে এত রাগ করতো, পরে আমারই অবশ্যই মুসাকে অতটা খারাপ লাগে নাই। লোকটা তার থেকে তুলনামূলক বয়স বেশি হলে বেশ গাট্টা গোট্টা শরীর, দেখতে বেশ। আস্তে আস্তে প্রণয় জেগে উঠলো আমারও। অবশ্য আমার ভাবনা আছে মুসাকে যথাযথ সময়ে কাজে লাগাবো, বেশি হলে একে ফাঁসিয়ে দিয়ে নিজে ভাগবো। আলাদা তারিখ পৃষ্ঠা 10। আব্বাকে যত দেখি তত অবাক হই। তার যে প্রথম স্ত্রী ছিল তিনি তা ভুলেই গেছেন। কোনোদিন এসে আমার সঙ্গে মায়ের গল্প করে না। লোকটা দিনকে দিন মন থেকে উঠে যাচ্ছে। যদিও ভেবেছিলাম আমাকে বাঁচিয়ে রাখবো, যতই হোক লোকটা আমার জনক, কিন্তু এখন আর সইতে পারি না। তাই পরিকল্পনা বদলালাম, আব্বাকেও শেষ করে দেব। শ্রুপিও চোখ আটকানো একটা জায়গায় গিয়ে সে শার্টের হাতায় চোখ মুছে নিচ্ছে বারবার। সে যতবার চোখ মুছে ততবারই তার চোখ জলে ভরে উঠছে, চোখে পানিই ফোরাচ্ছে না। তারিখ পৃষ্ঠা 14। মুসাকে দিয়ে আব্বা আর ওই মহিলাকে খুনটা করানোর পরিকল্পনা করেই ফেললাম। মুসা আর ওর বন্ধু আলীকে আমার দেহের লোভ দেখালাম। তাও শুধু দেহে তাদের মন ভরবে না, পরবর্তীতে আমার আপন মায়ের কিছু গহনা লোভ দেখিয়ে রাজি করিয়েছি। তারিখ পৃষ্ঠা 15।
খুনের প্রায় অনেক দিন পর লিখতে বসলাম। খুনের পর আমি প্রথমে গেছিলাম নানিদের বাড়িতে। মুসাদের শরীরের লোভ দেখালেও আমি আমার সতীত্ব হারাতে নারাজ ছিলাম। ওদেরকে এটা সেটা বুঝিয়ে চলে গেছিলাম নানু বাড়িতে। নানু বাড়ি একদিন থেকে মায়ের আমার জন্য গড়িয়ে রাখা সব গয়না আর মামার কিছু টাকা নিয়ে পালালাম। ট্রেনে আর বসে চেপে ঢাকা এলাম। রাস্তায় রাস্তায় হাঁটছিলাম। এক সময় রাস্তার কিছু মদারু ঘুরছে আর আমাকে বাঁকা চোখে দেখছে। ওদের সঙ্গে আমি পেরে উঠলাম না। হঠাৎই সুপিওর বয়সী একটা ছেলে এসে আমাকে বাঁচিয়ে নিল। আমি অবাক হয়ে শুধু দেখছিলাম। এইটুকু নাবালক বাচ্চার কত ক্ষমতা! ও আমাকে ওর বাসার জায়গা দিল। আমি ওর প্রতি কৃতজ্ঞ ছিলাম। ও 15 বছরের ছেলেটির নাম মিনহাজ। তারিখ পৃষ্ঠা 16। আব্বা আমাকে খুন করে একটা জায়গায় পুঁতে রেখে এসেছিলাম। বাড়ি থেকে বেশ দূরে এক জঙ্গলে আর কিনে। লোকজন ভূত প্রেত আছে বলে সেখানে যেত না। গ্রামের মানুষ ভূতে বিশ্বাসী খুব। ওদের সেখানে পুঁতে গাছ লাগিয়ে দিতে বলেছিলাম মুসাদের। সর্বশেষে সুপ্রিকে ছুরির আঘাত করলাম। ভাবলাম শেষবার ওকে মুখটা দেখিয়েই দিই। সুপ্রিও তখন রক্তাক্ত অবস্থা মাটিতে পড়ে আছে। 2 চোখ ভর্তি তার জল। মাথা চেপে ধরে আমাকে গোল গোল আর আশ্চর্যজনকভাবে দেখছে। ওর দৃষ্টিতে অবিশ্বাসের ছায়া। আমি আনন্দিত খুব। ওকে তাকাতে দেখে ক্রুট হাসলাম। সুপ্রিয় গো গো করে আওয়াজ বের করতে লাগলো মুখ থেকে। আমার ইচ্ছে হচ্ছিল গলায় পাড়া দিয়ে এক্ষুনি নিঃশ্বাসটা বন্ধ করে দেই। সুপ্রিয় কোনো রকমে করুণ কণ্ঠে বলল, কাকন বুবু, তোমার মনে আমাদের জন্য এত বিষ ছিল? আমার আম্মু তো তোমায় আপন করে নিয়েছিল। তাকে কেন মারলে বুবু? সেই সময় অন্তত আমার মায়ের মুখের জায়গায় তোমার মাকে দেখতে পারতে। আর বাবা, সে তো কখনোই তোমাকে অবহেলা করে নাই। করেছে। তুই 15-16 বছরের ছোকরা, তুই কি বুঝবি? আমার মায়ের ক্যান্সার, আমার মায়ের অসহায়তা, কষ্ট, করুণা তোর এই নিকম হারাম বাপের চোখে পড়েনি। কুত্তার বাচ্চা, আমার মাকে ছেড়ে আড়ালে তোর মাকে বিয়ে করলো। আমার আম্মা বেঁচে থাকা অবস্থায় ওই লোকটা কিভাবে পারলো তোর মাকে বিয়ে করতে? আমি জন্ম নেওয়ার পর একবার আমাকে দেখতে পর্যন্ত যায়নি তোর বাপ। আমার আম্মা কিন্তু মরে যায়নি। তোর এই বাপ আম্মাকে মেরে ফেলেছে। আর তোর আম্মা আমার আম্মার প্রিয় বান্ধবী হয়েও আম্মাকে ধোঁকা দিয়েছে। সেটার শাস্তি তো পেতেই হতো ওই মহিলাকে। আর তোর প্রতি আমার কোনো টান নাই। তুই আমার কেউ হোস না। সর্বক্ষণ কানের গোড়ায় বুবু বুবু করে আর তোর ওই বিউটি ফিউটির কথা শুনিয়ে কানের পোকা নাড়িয়ে দিস যখন তখন। তবে তোর প্রতি একটু মায়া তো কাজ করছে। কিন্তু তোকে বাঁচিয়ে রাখলে পুলিশ আবার খোঁজ পেয়ে যাবে। তোকে বাঁচিয়ে রাখা মানে আমার নিজের জন্য কবর খোঁড়া। তাই তোকে মরতেই হবে ভাই আমার। সুপ্রিয় শেষবার করুণ কণ্ঠে বলল, আমার বিউটি ঠিক তোমাকে শাস্তি দেবে বুবু। আমি জানি আব্বা তোমার সঙ্গে বেইমানি করে নাই। আর যেদিন তুমি সত্যিটা উপলব্ধি করবে বুবু, সেদিন তোমার জীবনের সবচেয়ে বেশি যন্ত্রণা ভুগবে। কেঁদেও কুল কিনারা পাবে না। আর আমার আম্মুকে বিনা অপরাধে মারার জন্য আল্লাহ তোমাকে কঠিন শাস্তি দেবে। প্রকৃতি সব ফিরিয়ে দেবে। তারিখ পৃষ্ঠা 19। আজ আম্মার আনা একটা ডায়েরি পড়লাম। ডায়েরির কথা ভুলেই গিয়েছিলাম। প্রায় 1 বছর পর সেটা হাতে নিলাম। এ রাতের আধারে ডায়েরিটা পড়ে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। কারণ সেদিন আমি চরম সত্যিটা জানতে পারি। এরপর অনেক দিন পর ডায়েরিতে লেখা হয়েছে। আগের লেখাগুলো ঘোলাটে হলদেটে ভাব। তারিখ পৃষ্ঠা 20। আমি সেদিনের নির্মমতার কথা মনে পড়লেই দুর্বল হয়ে পড়ি। কারণ আমি সত্যিই পরে আমার মায়ের ডায়েরি পড়ার পর জানতে পারলাম আমার আব্বা আমার আম্মার সঙ্গে বেইমানি করেনি। বরং আমার আম্মা নিজেই বলেছিল বিয়ে করতে আর একটা, এবং সেটাও নিজেই তার প্রিয় বান্ধবীকেই বিয়ে করতে বলেছিল। ছোট আম্মা এসব কিছু জানতো না। আমার আম্মা চাইতো না ক্যান্সার হয়েছে সে সম্পর্কে কেউ জানুক। অনিশ্চিত জীবনে আর আমার আব্বাকে জড়াতে চায়নি আম্মা। এরপর থেকে আমি এখন অবধি এই খুনের দায়ভার বহন করছি। তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি। 3-3টে খুন করে দীপ্তি ঘুরে বেড়াচ্ছি আমি। এই পৃথিবীতে শ্বাস নিচ্ছি, মুক্ত শ্বাস। ছেলে দুটোর জন্য এখন আমি আরও মরিয়া হয়ে থাকি।
মৃত্যুর ভয় আজকাল যেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আমাকে। ডায়েরি লেখার গুণটা বোধহয় আমার থেকে পেয়েছি আমি। আমাকে প্রায় দেখতাম ডায়েরি নিয়ে বসে আছে। খুনসুটি সব কিছুই আমি লিখে রাখি আমার এই ব্যক্তিগত ডায়েরিতে। এতে আমার মনের ভেতরে চাপটা কমে। মাঝে মাঝে মনে হয় মাথাটা ছিঁড়ে যাচ্ছে দপদপ করে, আর আমি বিশ্বাস করি এই ডায়েরিটাই একদিন আমাকে শেষ করে দেবে। তারিখ পৃষ্ঠা 22। মাঝে মাঝেই স্বপ্নে দেখি সুপ্রিয় এসেছে। আমি যেভাবে তাকে পেটে ছুরি দিয়ে আঘাত করেছি, অনুরূপভাবে সেও আমাকে আঘাত করছে। আমাকে রক্তাক্ত অবস্থা দেখে উল্লাসে ফেটে পড়ছে। অত্যন্ত ভয়ঙ্কর আর ক্রুর এসে বলছে, কি কষ্ট হচ্ছে? তুমিও তো আমাকে এই একইভাবে কষ্ট দিছিলে, মনে পড়েছে নিশ্চয়ই। আমি আমার অত্যন্ত আপন, অত্যন্ত ভালোবাসার বুবুর সেই ভয়ঙ্কর রূপ মেনে নিতে পারিনি। তোমার ছুরির আঘাতের চেয়েও বেশি আঘাত দিয়েছিলে তোমার সেই ভয়ঙ্কর রূপ। আজ আমার শান্তি শান্তি। এই বলে সুপ্রিয় কঠিন চোখে মুখে আমার বুকের উপর চেপে বসে। তারপর ছুরির আঘাত করতে করতে উন্মাদের মতো হাসতে থাকে। আমি তখনই ঘুম থেকে ধরপড়ে উঠে বসি। জেগে জেগেও বারবার সুপ্রিয় সেই ক্রূর হাসি দেখতাম। দিনকে দিন আমার মানসিক যন্ত্রণা বেড়েই যাচ্ছিল। তারিখ পৃষ্ঠা 24। আজ যখন বিউটির সাথে আমার দেখা হলো, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেলাম আমি। বিউটির কবজিতে জন্মদাগ, বাবার নাম, মায়ের নাম, ভাইয়ের নাম শুনেই আমি তাকে চিনে ফেললাম। তারপর সুপ্রিয় সব সময় বিউটির নাম জপ করত। বিউটির সঙ্গে সকল ঘটনা সুপ্রিয় আমার সঙ্গে শেয়ার করত। বিউটির জন্মদাগটাও কথাও বলেছিল। আমার ভয় বাড়লো। বিউটিকে আমি অযথাই ভয় পেতে শুরু করলাম। আর এখন আর স্বপ্নেও সুপ্রিয় না, বিউটির ভয়ঙ্কর রূপ দেখি। তারিখ পৃষ্ঠা 25। বিউটি আর সুপ্রিয় সম্পর্কে এত কিছু আমি জানি বলে মিনহাজকে আমি জানিয়েছি বিউটির ব্যাপারে। বুঝিয়ে বানিয়ে গল্প ফেদে বললাম, দেখ মিনহাজ, সুপ্রিয় আমার ভাই ছিল, তার সম্পর্কে আমি সব জানি। সে কলেরা হয়ে মরে গেছে, আর মৃত্যুর আগে সে আমাকে বলেছিল আমি যেন বিউটিকে খুঁজে পেলে কখনোই তার মৃত্যুর কথা তাকে না জানাই, যেন তাকে আমি সামলাই। বিউটির ভালো থাকার দায়িত্ব আমাকে দিয়েছে আমার ছোট ভাই। আমি চাই বিউটি খুব সুখী হোক, আর তুই ছাড়া কেউ ওকে সুখী করতে পারবে না। এদিকে বিউটি গো ধরে বসে আছে, সে সুপ্রিয় ভাইকে ছাড়া কাউকেই বিয়ে করবে না। যেহেতু সুপ্রিয় বেঁচে নেই, সেহেতু বিউটি আসল সুপ্রিয়কে কখনোই পাবে না। তুই আজীবন তার কাছে সুপ্রিয় ভাই হিসেবেই থাকতে পারবি। তোর তাকে মিথ্যা বা আসল সুপ্রিয় ফিরে আসা নিয়ে ভয় পেতে হবে না। তাই আমি যা বলছি তাই কর। দেখ ভাই, তুই তো বিউটির কোনো ক্ষতি করিসনি। ওকে ভালোবেসে কাছে রাখতে এইটুকু মিথ্যার আশ্রয় নিলে কিছুই হবে না। ওকে ভালো রাখার দায়িত্ব নিতে হবে তোকেই। তোর চেয়ে ভালো এই দায়িত্ব কেউ সুন্দরভাবে পালন করতে পারবে না। এত বোঝানোর পরও মিনহাজ রাজি হচ্ছিল না। মিনহাজ ইনিয়ে বিনিয়ে বলল, আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে তার ভালোবাসা পেতে চাই না বুবু। আরে মিথ্যা কোথায়, আমি তোকে সুপ্রিয় আর বিউটির ছোটবেলার সম্পর্কে সব কিছু বলছি। মন দিয়ে শোন। আমার ছোট ভাইটা আমাকে ছাড়া তো কিছুই বুঝতো না, সব কিছু আমাকেই বলতো। তারিখ পৃষ্ঠা 28। অনেক জোরাজুরি করার পর মিহনাজ বিউটির সঙ্গে অভিনয় করে সুপ্রিয় সাজার। অভিনয় করে এসে সে ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকে। মিহনাজ পায়নি বিউটির নাম, বরং নিতে বিপরীত হয়েছে। সে আবারও প্রমাণ পেল মিথ্যার কোনো ভালো কিছু বয়ে আনতে পারে না, বরং এর পরিণতি হয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। তারিখ পৃষ্ঠা 30। সুমন্ত 15 বছরের ছেলেকে আমি নিজের মতো করে তৈরি করলাম। এই বয়সে সুমন্ত কত কিছুই না করে, পড়াশোনা ছেড়ে নেশা জুয়া সব কিছুই করছে। আমার ছেলেটা এমন হতো না যদি না আমি চাইতাম। কাকুন এই টাকাওয়ালা বুড়োকে বিয়ে করেছে তো শুধু ক্ষমতা আর টাকার লোভে। টাকা থাকলে একদিন সব কিছু নিজের হাতের মুঠোয় আনা যাবে। যখন প্রয়োজন পড়বে নিজের ছেলেকে তো ব্যবহার করবেই, কারণ বিউটিকে মিনহাজের জীবনে আনাটা আমার উদ্দেশ্য। কিছুতেই আমি পরাজিত হব না। এবার বিউটিকে মরতে হবে।
আমি জানি সুমন্ত উঠতি বয়সের গড়গড়তায় বকে গেছে, কিন্তু তার বকে যাওয়ার পেছনে তো শুধু মাত্র আমিই দায়ী। তবে আমি ছোট ছেলেটার প্রতি আলাদাভাবে নজর রাখছি, সে যেন বড়টার মতো না হয়। আমি ভেবেছিলাম বড় ছেলেকে হাতের মুঠো রেখে সব কিছু করবো, কিন্তু এখন হচ্ছে উল্টোটা। কথা তো শুনেই না, বরং আমার গলায় ছুরি ধরে গায়ে হাত উঠায়, নানান অন্যায় করে বেড়ায়। কিছু বললেই হুমকি স্বরূপ বলবে। মিনহাজ, মামাকে বলে দেব তুমি একটা খুনি? তোমার এসব কথা তো জেনেছি তোমার গোপন ডায়েরি পড়ে। আজ আমার এই অবস্থার জন্য তুমি নিজেই দায়ী। আম্মু, আমি আমার সব বন্ধুদের থেকে শুনি, ওরা কি বলে জানো? বলে বাবা মা সবসময় সন্তানের ভালো চায়। তবে আমাকে তুমি এভাবে কেন মানুষ করলে, এমন বখাটে কেন বানালে? এবার যখন বখাটেদের খাতায় নাম উঠেই গেছে, তোমাকে ছাড়বো কেন? আমার শিকার তবে তুমিও। তুমি যেমন তোমার মা বাবাকে হত্যা করেছো, আমিও তোমাকে। আমার কিন্তু হাত পাকা হয়ে গেছে, এক বিন্দুও হাত কাঁপবে না আমার। এখন ছেলেকে আমার ভয় হয়, প্রকৃত সব কিছু আমাকে এভাবে ফিরিয়ে দেবে কল্পনাতেই। আর কিছু লেখা নেই। নিজেকে স্থির না রাখতে পেরে সুপ্রিয় চেঁচিয়ে উঠল। মনকে শান্ত করতে মনের ইচ্ছে মতো চিৎকার করলো। ছোটবেলার মতো মাটিতে গড়াগড়ি করে কাঁদলো। কাঁদতে কাঁদতে সে মাটিতেই ঘুমিয়ে পড়ল। তার মনে হলো তার গায়ে কেউ কাঁথা টেনে দিচ্ছে। সে আদো আদো চোখে দেখলো তার মায়ের হাতের সেই বালা। মা আসছে, তার মা এসেছে। মিনহাজের বাড়িতে পুলিশের গাড়ি। মিনহাজ যার পরনায় অবাক হয়ে উপর থেকে দেখলো সেটা। সকাল সকাল তার বাড়িতে পুলিশ কেন? সুমন্ত আবার কিছু করেছে নাকি? সে তড়িঘড়ি করে নিচে নামলো এবং সরাসরি সুমন্তর কাছে গেল। একদিনের মধ্যে তো আর বিউটির বলা সেই জেল ঘরে তৈরি করা সম্ভব না, সময়ের ব্যাপার এখানে। সুমন্তর ঘরে গিয়ে দেখলো সুমন্ত ঘুমাচ্ছে। মিনা সেসব পরোয়া করলো না, ওর কলার চেপে ধরে দাঁড় করালো। ঘুমন্ত সুমন্ত তখনও ঘুমে কাতর। হকচকিয়ে যাওয়া দৃষ্টি কোনোভাবে স্থির করলো মিনহাসের উপর। হঠাৎ এরকম করার কারণ কি মামা? আমার কলার ধরছো কেন? আমি তো এখন বদলে গেছি। তাহলে তুই এমন কি করেছিস যে বাসায় পুলিশ আসছে? কই, আমি কিছু করিনি তো। এর মধ্যে রাহেলা চেঁচামেচি শুনে নিচে আসলো। কি হয়েছে মিনহাস? বুবু, ওকে জিজ্ঞেস করো ও কি করেছে। আমি এখনই দেখলাম আমার বাড়িতে পুলিশের জিপ ঢুকছে। রাহেলার বুক ধক করে উঠল। সে ঘামতে শুরু করলো। হঠাৎই বাড়িতে পুলিশ কেন? সুমন্ত নিজের মায়ের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। সুমন্তকে হাসতে দেখে আরও আক্রোশে ফেটে পড়ল মিনহাস। থাপ্পড় বসিয়ে দিল গালে। সুমন্ত তবুও হাসছে। সে হাসতে হাসতেই বলল, মামা, আজকে আমি কিছু করিনি, বিশ্বাস করো। তবে আমার মনে হচ্ছে আজ অনেক বড় কিছুর মুখোমুখি হবে তুমি। রাহেলা ধপ করে চেয়ারে বসে পড়ল। সুমন্তকে সে চেনে। সুমন্ত আর যাই হোক মিথ্যা কথা বলে না। সে এখন এমন কোনো কিছুই করেনি। যদি করতো তবে স্বীকার করতো অকপটে। আচ্ছা, পুলিশ তাকে ধরতে আসছে না তো? না, তা কিভাবে সম্ভব? তার ব্যাপারে কোনোভাবেই তো জানা সম্ভব না। মুসা আর আলী কি এত বছর পর ধরা পড়লো? তবে ওরা স্বীকার করে নাই তো? রাহেলার সর্বাঙ্গ কম্পন শুরু হয়েছে। তৎমধ্যে কলিং বেল বেজে উঠল। মিনার সুমন্তকে ছেড়ে দিয়ে দরজা খুলতে গেল। রাহেলা চলল উপরে। সুমন্ত আবারও বাঁকা হাসলো। মায়ের ঘাবড়ে যাওয়াটা তার নজরে এড়ায়নি। সে এখন ঠিক বুঝতে পারছে তার মা কি করবে। রাহেলা পুরো ঘর ড্রয়ার তন্ন তন্ন করে খুঁজল। না, কোথাও নেই ডায়েরিটা। সে কপাল চাপড়ালো। তার মানে এটা কেউ সরিয়েছে, কিন্তু কে? কে করলো এই কাজটা? তবে কি সত্যি সে ধরা পড়ে গেল? রাহেলা দরজায় খিল এঁটে বসে পড়ল ফ্লোরে। পুলিশরা ড্রয়িং রুমে বসে আছে। মিনার সবচেয়ে বেশি অবাক হয়েছে পুলিশের সাথে সায়রকে দেখে। সায়র পুলিশ এনেছে তার বাড়িতে। কি শত্রুতা তার সঙ্গে এই ছেলেটার? অনেকক্ষণের মৌনতা ভেঙে পুলিশ অফিসার জিজ্ঞেস করল, মিস্টার মিনাজ আহমেদ, কিসের কাকুনকে ডাকুন, আমরা ওনার কাছে এসেছি। সরি, কাকুর নামের তো কেউ এখানে থাকে না। আপনারা বোধহয় ভুল জায়গায় চলে এসেছেন। ওনারা সঠিক স্থানে এসেছেন। মিস্টার শায়ার হোসাইন, আপনার তো আমার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নেই, তাহলে আপনি কেন আমার সঙ্গে এমন করছেন? আপনার সঙ্গে শত্রুতা নেই তো, সত্যিটা জানতে হবে আপনাকে। সত্যি? কিসের সত্যি? বলবো, সব বলবো। আপনি এক কাজ করুন, আপনার বোন রাহেলাকে ডাকুন।
না, ডাকবো না। কি হয়েছে আগে বলুন, না হলে ডাকবো না। ডাকতেই হবে। আপনি আমাদের ইনভেস্টিংয়ে এমন সময় বাধা দিতে পারেন না। ডাক। অজ্ঞতা বাধ্য হয়ে মিনহাজ হাঁক ছেড়ে ডাকলো রাহেলাকে। ডাক শুনে হকচকিয়ে উঠল রাহেলা। মিনহাজ তাকে ডাকছে, কেন ডাকছে? বেশি দেরি করলে সন্দেহ বাড়বে, তাই দ্রুত নিচে যেতে হবে। সে নিচে নেমে এলে সূক্ষ্মভাবে পরখ করলো পুলিশ অফিসাররা, সঙ্গে মহিলা কনস্টেবল। রাহেলা দুরু বুকে নিচে তাদের সবার সামনে এসে দাঁড়ালো। দরজার আড়াল থেকে সবটা দেখে সুমন্ত আনন্দ পাচ্ছে। মায়ের ভীত সম্ভ্রস্ত আটসাট হওয়া চেহারায় বেরিয়ে আসার উল্লাস হচ্ছে। মিস কাকন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। রাহেলা ভেতরে ভেতরে নার্ভাস হলেও ফেস স্বাভাবিক রেখে বলল, কি হয়েছে বিনহাজ? সরি, আমি রাহেলা। আপনি কাকন কাকে বলছেন? সুপ্রিয় মাথা চুলকে হাসলো। রাহেলার এখনও পিঠ বাঁচানোর অভিনয় দেখে সুপ্রিয় আবারও হাসলো। অদ্ভুত সেই হাসি। সেই হাসি আস্তে আস্তে অট্ট হাসিতে পরিণত হলো। রাহেলার সামনে এক পা করে এগিয়ে গেল সে। খুবই শীতল কণ্ঠে প্রশ্ন করল, আপনি কাকর নামের কাউকে চেনেন না, তাই তো?